মধ্যপ্রাচ্য আপনার কাছে হয়তো মনে হতে পারে শুধুই তপ্ত বালির এক বিশাল মরুভূমি, কিন্তু পশ্চিমাদের কাছে এটি একটি কষ্টি পাথর, যার ছোঁয়ায় বদলে যায় সাম্রাজ্যের ভাগ্য। এখানে প্রতিটি বালুর আস্তরণে মিশে আছে রক্ত আর বিশ্বাসঘাতকতা। পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যেখানে গোটা দুনিয়ায় গণতন্ত্রের সবক শেখায়, সেখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে এসে তাদের রাজতন্ত্র ভালো লাগে। কিন্তু কেন? প্রায় 700 বছর আগে মামলুক সুলতান আশরাফ খলিলের ঝড়ে শেষবারের মতো বিধ্বস্ত হয়েছিল ক্রুসেডার বাহিনী। মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে গিয়েছিল পশ্চিমা শক্তির শেষ নিশান। কিন্তু কয়েক শতাব্দী পর সেই একই অঞ্চল কিভাবে আবারও ইউরোপীয় এবং পরে আমেরিকানদের দখলে চলে গেল? একসময়কার বীর মুজাহিদ আরবরা কেন এই দখলদারিত্ব মেনে নিল? চলুন কাল্পনিক গেম অফ থ্রোনস ছেড়ে বাস্তবের গেম অফ থ্রোনসের গল্প শোনা যাক। আন্দালুসিয়ায় মুসলিমদের পতনের পর শুরু হয়েছিল এজ অফ ডিসকভারি। আসলে এটা ছিল বিদেশি ভূমি দখল এবং সেখানকার আদিবাসীদের নির্মূল করে তাদের সম্পদ লুটের এক নির্মম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইউরোপীয়রা নৌশক্তিতে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। তাদের এই শক্তির কাছে মাথা নত করেছিল আরব সাগর এবং পারস্য উপসাগরের উপকূলের কয়েকটি বিচ্ছিন্ন ট্রাইবের আরব শেখ। এভাবেই প্রায় 500 বছর পরে ব্রিটিশরা আবারও মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। ফ্রান্স ও ইতালি প্রবেশ করে আফ্রিকা অঞ্চলে। এই প্রবেশের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্নতাকে উস্কে দেয় আর গড়ে তোলে জাতীয়তাবাদী আন্দোলন। এই জাতীয়তাবাদের ক্ষমতার লোভ শেষ পর্যন্ত আঘাত হানে সুবিশাল উসমানীয় রাষ্ট্রে। প্রথম বিশ্বযুদ্ধে তার চূড়ান্ত পরিণতি হয়। মধ্যপ্রাচ্য নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল ফ্রান্স আর ব্রিটিশরা। তখনও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাত না। কিন্তু এরপর কি এমন হয়েছিল যে তারা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে? এর উত্তর পেতে হলে ফিরে যেতে হবে 1908 সালে। ব্রিটিশরা ইরানে আবিষ্কার করে মধ্যপ্রাচ্যের প্রথম তেলক্ষেত্র। এর ফলে নতুন করে পশ্চিমাদের নজরে আসে অঞ্চলটি। প্রথম বিশ্বযুদ্ধ শেষে তো গোটা মধ্যপ্রাচ্যই এক প্রকার তাদের দখলে। এখন তারা যা খুশি করতে পারে। 1932 সালে বাহরাইনে আবিষ্কৃত হয় দ্বিতীয় তেলক্ষেত্র। এই আবিষ্কার করেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানি। এই কোম্পানিটি পরের বছরই সৌদি সরকারকে একটা প্রস্তাব দিয়েছিল। তারা সৌদি আরবের মরুভূমিতে তেলের অনুসন্ধান করবে। চারদিকে তেলের জয় জয়কার। শিল্প বিপ্লবের পর তেল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমোডিটি। নগদ টাকার হাতছানি উপেক্ষা করতে পারেননি সৌদি বাদশাহ আব্দুল আজিজ। যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানির সাথে চুক্তি করে ফেললেন। 1938 সালে উপকূলীয় মরুভূমির এক ছোট্ট অংশে দাম্মাম নামক এলাকায় তারা খুঁজে পেল বহুল প্রত্যাশিত তেলের খনি, সৌদি আরবের প্রথম তেলক্ষেত্র। এরপর 30 ও 40-এর দশকে আমেরিকান তেল কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করে। এভাবেই গড়ে ওঠে আরব অঞ্চলে প্রথম উল্লেখযোগ্য মার্কিন উপস্থিতি। আমেরিকানরা তেলক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে তুলল মিনি আমেরিকান শহর, যেখানে মদ, জুয়া, অশ্লীল বিনোদন, সিনেমা ইত্যাদি সব কিছু চলত। এগুলো তখনও সৌদি আরবে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, যার কারণে অনেক ধর্মপ্রাণ মুসলিম ক্ষুব্ধ হয়ে উঠল। সরকার কেন আমেরিকানদের এমন পাপাচারের অনুমতি দিচ্ছে? কিন্তু তেলের শক্তির কাছে সেটাও হার মেনে যায়। তেল বিক্রি করে পাওয়া নগদ টাকার চাইতে কোনো কিছুই বড় ছিল না তাদের কাছে। এরপর যুক্তরাষ্ট্র যা করেছিল সেটা ছিল মধ্যপ্রাচ্যের দেশটির আধিপত্যের শুরু। যুক্তরাষ্ট্র সৌদির রাজপরিবারকে প্রস্তাব দিল তেল ক্ষেত্র এবং তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য তারা সৌদি আরবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায়। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে সৌদি সরকার বিপদে পড়ে যায়। প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো উপায় ছিল না, কারণ তেল উত্তোলন ও পরিশোধনের প্রযুক্তি তাদের কাছে নেই। তাছাড়া সৌদি যুক্তরাষ্ট্রের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, তাই তারা বাধ্য হয়ে মিলিটারি বেস প্রতিষ্ঠার অনুমতি দিল। মধ্যপ্রাচ্যে গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রথম মিলিটারি বেস। এ সময় জনগণের ক্ষোভ নিয়ন্ত্রণের জন্য সৌদি বাদশাহ একটা শর্ত জুড়ে দিয়েছিল। সৌদি আরবের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানো যাবে না। যুক্তরাষ্ট্র এক কাজ করতে পারে, তাদের বিল্ডিংয়ে পতাকা ঝুলিয়ে দিতে পারবে।
এদিকে আবার আমেরিকান নাগরিকদের জন্য আবাসন, মিলিটারি অবকাঠামো ইত্যাদি নির্মাণের প্রয়োজন দেখা দেয়। সেজন্য তাদের একজন বিশ্বস্ত কনস্ট্রাকশনের লোক দরকার পড়ল, আর তারা পেয়ে যায় মোহাম্মদ বিন লাদেনকে, যার ছেলে হচ্ছে ওসামা বিন লাদেন, যে কিনা সামনের দিনে যে আমেরিকান সাম্রাজ্যের অন্তরে কাঁপন ধরিয়ে দেবে। সেই গল্পতে একটু পর আসছি। মোহাম্মদ বিন লাদেন আমেরিকানদের সাথে কাজ করে বিপুল সম্পদশালী হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের নেক নজরে পড়ে হয়ে যায় সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি। এর মধ্যে ঘটে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে জার্মানির পরাজয়ের অন্যতম একটা কারণ হলো তাদের কাছে পর্যাপ্ত তেলের অ্যাক্সেস ছিল না। তখন যুদ্ধ বিমান থেকে শুরু করে লজিস্টিক্স বহনে ট্রাক সবকিছু তেল নির্ভর হয়ে উঠেছিল। এ সময়ের উদীয়মান পরাশক্তি যুক্তরাষ্ট্র এই বিষয়টি ভালোভাবেই লক্ষ্য করে। তাই যুদ্ধ পরবর্তী বিশ্বব্যাপী তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের পরিকল্পনা সাজাতে শুরু করে। আর মধ্যপ্রাচ্য ছিল উদীয়মান তেলের ভাণ্ডার। বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার পথে, কিন্তু নতুন কাউকে তো হাল ধরতে হবে। এখানেই উঠে আসে যুক্তরাষ্ট্র। আসলে ব্রিটিশ পরবর্তী যে যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থার নেতৃত্বে আসতে যাচ্ছিল, তার প্রস্তুতি আরও আগে থেকেই হয়েছিল। এটা নিয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। 50-এর দশকের শুরুতেও ইরানের 80% তেল নিয়ন্ত্রণ করত ব্রিটিশরা, যা ইরানের অর্থনীতিকে শোষণ করছিল। তাই দেশটির জাতীয়তাবাদী ও বামপন্থী প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল জাতীয়করণ করেছিলেন। এটা ছিল ইউরোপীয় কলোনিয়ালিজমের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। ব্রিটিশদের স্বার্থে আঘাত আসায় তারা মোসাদ্দেকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এদিকে আবার কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ার চলছিল। মোসাদ্দেক কমিউনিস্টপন্থী হওয়ায় এই ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রকেও পাশে পেয়ে যায় ব্রিটেন। 1953 সালে সিআইএ এবং M16 মিলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতা থেকে উৎখাত করে। শাহ মোহাম্মদ রেজা পাহলবির মাধ্যমে আবারও রাজতন্ত্রকে পুনঃ ক্ষমতায় প্রতিষ্ঠা করে তারা। বিনিময়ে ইরান হয়ে যায় যুক্তরাষ্ট্রের ছায়া রাষ্ট্র। এ সময় মিশরে প্যান আরব জাতীয়তাবাদের গণজোয়ার বইছিল জামাল আবদেল নাসেরের নেতৃত্বে। মিশরের উপর দিয়ে বয়ে যাওয়া সুয়েজ খাল বিশ্বের 60% তেল পরিবহনের পথ ছিল, অথচ এই গুরুত্বপূর্ণ খাল থেকে বলতে গেলে কোনো প্রকার উপকারই পাচ্ছিল না মিশর। তাই জামাল আবদেল নাসের খালটিকে জাতীয়করণ করেন। এর ফলে ব্রিটিশ ও ফ্রান্স মারাত্মক চটে যায়। তারা একজোট হয়ে মিশরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেই সাথে যোগ দেয় ইসরায়েল। কিন্তু ব্রিটেন বুঝতে পারেনি ততদিনে বিশ্ব পরাশক্তির তকমা তাদের কাছে আর নেই। এখন বিশ্ব পরাশক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র। তাদের যে কোনো এক পক্ষের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হারাম। এদিকে সোভিয়েতরা নাসেরকে সমর্থন করছিল, এমনকি অস্ত্র পর্যন্ত পাঠিয়েছিল। সেই সাথে হুমকি দিয়েছিল মিশরকে রক্ষা করতে প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র বুঝল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেল বাজার উত্তাল হয়ে পড়বে, যা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। আবার মিশরকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন দেওয়ার কারণে গোটা মধ্যপ্রাচ্য সোভিয়েত বলয়ে ঢুকে পড়বে, এমনটাই ভয় পাচ্ছিল যুক্তরাষ্ট্র। এর ফলে গুরুত্বপূর্ণ অঞ্চল যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া বিশ্ব আধিপত্য প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সমর্থনও প্রয়োজন যুক্তরাষ্ট্রের। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন হাওয়া সরাসরি ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মিশরকে সমর্থন দিয়ে বসে। ব্রিটেনকে অর্থনৈতিক চাপে ফেলে লজ্জাজনক পরাজয়ে বাধ্য করে। এর ফলে মধ্যপ্রাচ্যে এইজেন হাওয়ার ডক্ট্রিনের পথ প্রশস্ত হয়। এই ডক্ট্রিন অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কমিউনিজম বা সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নতুন রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করে। 1958 সালে লেবাননের প্রেসিডেন্ট কামিল কমিউনিস্ট বিদ্রোহের ভয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায়। লেবাননে সেনা ও যুদ্ধবিমান পাঠিয়ে 3 মাসের মধ্যে বিদ্রোহ দমন করে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর এই অঞ্চলে দেশটির আধিপত্য আরও বৃদ্ধি পায়। এদিকে মিশরের জামাল আবদেল নাসের দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। ইসরায়েল তাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখতে শুরু করে। ইসরায়েল হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে দেশটিকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তখনও ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করার প্রয়োজন হয়নি। 1967 সালে ইসরায়েল আচমকা মিশরে হামলা শুরু করে। শুরু হয় 6 দিনের যুদ্ধ।
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্যে সামরিকভাবে সহায়তা করে আরবদের বিরুদ্ধে। মাত্র 6 দিনে মিশরের ও সিরিয়ার প্রায় 70,000 বর্গ কিলোমিটার ভূমি দখল করে নেয় ইসরায়েল, আয়তনে যা প্রায় বাংলাদেশের অর্ধেক। দখলকৃত সিনাই উপত্যকা ও গোলান হাইটস পুনরুদ্ধারের জন্য মিশর সিরিয়া 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধেও যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে, যার কারণে সৌদি বাদশাহ ফয়সাল এবং গোটা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর কাছে তেল রপ্তানি কমিয়ে দেয়। সে সাথে বাড়িয়ে দেয় তেলের দাম। এর ফলে পশ্চিমা দেশগুলোতে প্রচণ্ড তেল সংকট দেখা দেয়। অবরোধের ফলে যুক্তরাষ্ট্রের পথে বসার মতো অবস্থা হয়ে যায়। তেলকে সফলভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্য। মাত্র কয়েক মাস পরই সৌদি আরব এই তেল অবরোধ তুলে নেয়। যদিও যুক্তরাষ্ট্রকে তারা চাপে রাখতে পেরেছিল, কিন্তু তা সত্ত্বেও তেমন কোনো অর্জন ছাড়াই শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মৌখিক প্রতিশ্রুতির উপর ভরসা করে এই অবরোধ তুলে নিয়েছিল। উল্টো সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে পেট্রোডলার চুক্তি করে বসে, যে চুক্তি যুক্তরাষ্ট্রকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। তাদের হাতে তুলে দিয়েছিল বিশ্ব নিয়ন্ত্রণের এক অবিশ্বাস্য হাতিয়ার। কিন্তু কি এমন হয়েছিল যে সৌদি আরব তেল অবরোধ চালিয়ে যাওয়ার পরিবর্তে উল্টো যুক্তরাষ্ট্রের সাথে পেট্রোডলার চুক্তি করে বসল? এটা জানার জন্য ফিরে যেতে হবে আরও কিছু বছর আগে, 1940-এর দশকে। মধ্যপ্রাচ্যে তখন একটি জাতীয়তাবাদী সমাজতন্ত্র ঘেঁষা রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়, যার নেতৃত্বে ছিল বাথ পার্টি। বাথ পার্টি ইরাকের রাজ পরিবারকে নির্মমভাবে হত্যা করে সমাজতান্ত্রিক শাসন কায়েম করেছিল। সিরিয়ায়ও প্রতিষ্ঠিত হয় বাথ শাসন। ইরানেও বামপন্থী মোসাদ্দেক ক্ষমতায় এসে রাজতন্ত্রকে নির্মূল করতে চেয়েছিল। মিশরেও রাজতন্ত্রকে উৎখাত করে হয়েছিল বামপন্থীদের জয় জয়কার। অন্যান্য দেশেও একই অবস্থা। এর মধ্যে মিশরের জামাল আবদেল নাসের সৌদি রাজপরিবারকে উৎখাতের হুমকি পর্যন্ত দিয়েছিল। এমন অবস্থায় সৌদি পরিবারের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অপশন ছিল কোনো পরাশক্তির কাছ থেকে নিরাপত্তা পাওয়া, যার কারণে সৌদি পরিবার যুক্তরাষ্ট্রের সাথে বহু দিন ধরে একটা নিরাপত্তা চুক্তি করতে চেয়েছিল। এদিকে তেলের দাম বৃদ্ধির ফলে বামপন্থী শাসনের আরব দেশগুলো ব্যাপক সম্পদশালী হয়ে ওঠে। এই সম্পদ ব্যবহার করতে থাকে তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে। এখানে অদৃশ্য এক হুমকি দেখতে পায় সৌদি বাদশাহ ফয়সাল, কারণ তেল বিক্রির এই সম্পদ সৌদি রাজপরিবারের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। আর তাছাড়া যুক্তরাষ্ট্রও এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। 1974 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপন আলোচনায় সৌদি আরবকে রাজি করান পেট্রোডলার চুক্তির জন্য। এই চুক্তির আওতায় দেশটি শুধুমাত্র ইউএস ডলারেই তেল বিক্রি করবে। বিনিময়ে সৌদি আরব তথা সৌদি রাজপরিবার পাবে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা এবং অস্ত্র ভাণ্ডার। সৌদি আরব যেহেতু মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী এবং ওপেকের নেতৃত্বে ছিল, তাই অলমোস্ট সবাই এই চুক্তি মেনে নিয়েছিল ধীরে ধীরে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর ঐক্য ভেঙে দেয়, সেই সাথে নিজেরা শক্তিশালী হয়ে ওঠে। এর কয়েক বছর পর আরব ঐক্যে আরও বড় ধরনের ফাটল ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। মিশরকে বিপুল আর্থিক ও সামরিক সাহায্যের লোভ দেখিয়ে ইসরায়েলের সাথে সমঝোতা করানো হয়, ইতিহাসে যা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। এর মাধ্যমে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। প্যালেস্টাইন ইস্যু অমীমাংসিতই থেকে যায়। এদিকে দুনিয়াব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে সৌদি আরবের সাহায্য নেয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত প্রভাবিত মুসলিম দেশগুলোতে কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ে মুজাহিদিন বাহিনী গঠন এবং তাদের অস্ত্র সহায়তা দেয় সৌদি। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন শুরু হলে সৌদি সরকারের সমর্থন নিয়েই দেশটি থেকে বিপুল মুজাহিদিন যোগ দেয় আফগান যুদ্ধে। তাদের মধ্যে একজন ছিল ওসামা বিন লাদেন। আফগান যুদ্ধে সফলতার পর সৌদি আরবে ফিরে আসেন ওসামা, গঠন করে আল কায়দা। তার লক্ষ্য হয় পশ্চিমা প্রভাবমুক্ত ইসলামী রাষ্ট্র। এদিকে ইরাকের সেকুলার বাথ শাসক সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে বসে। ওসামা সৌদি রাজপরিবারকে প্রস্তাব দিয়েছিল তার মুজাহিদিন বাহিনী নিয়ে ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সৌদি সরকার ওসামার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তারা বেছে নিয়েছিল আরেক শক্তিকে, কারণ উচ্চাকাঙ্ক্ষী সাদ্দামকে দমনের জন্য যুক্তরাষ্ট্র একটা সুযোগ খুঁজছিল, যাতে ইরাকের উপর নিয়ন্ত্রণ এবং গোটা মধ্যপ্রাচ্যকে নিজেদের কবজায় রাখা যায়।
এর ফলেই সৌদি ভূখণ্ডে ব্যাপকভাবে মার্কিন সৈন্য মোতায়েন করা হয় এবং শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। ইরাকে চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকি সামরিক বাহিনীর পাশাপাশি বিপুল নিরীহ নারী শিশুও মৃত্যুকে আলিঙ্গন করে। যুদ্ধ শেষ হওয়ার পরও মার্কিন সেনারা সৌদি আরবে স্থায়ীভাবে থেকে যায়। যুক্তরাষ্ট্র যুক্তি দিয়েছিল ইরাক এখনও হুমকি, ইরানও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, তাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাদের উপস্থিতি দরকার। এই অস্থায়ী মোতায়েন ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতিতে পরিণত হয়। পবিত্র দুই মসজিদের দেশ সৌদিতে অমুসলিম সেনার স্থায়ী ঘাঁটি স্থাপন মোটেই ভালো কিছু ছিল না। ওসামা বিন লাদেনের জন্য এটি ছিল সরাসরি অপমান। আর তাছাড়া ওসামা সোভিয়েত সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধের অগ্রসৈনিক ছিল, তাই সে ইরাকে মার্কিন ধ্বংসযজ্ঞকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। সে এটাকে দেখেছিল পশ্চিমা সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে। এখান থেকেই তার লক্ষ্য সুস্পষ্টভাবে আমেরিকা বিরোধী হয়ে ওঠা। সে প্রস্তুতি নিতে থাকে প্রতিশোধের। এরপর কি ঘটেছিল সেটা তো আপনারা সবাই জানেন। 2003 সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করে ইরাকের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা হয়। নতুন পাওয়ার ভ্যাকিউমে জন্ম হয় বিভিন্ন সশস্ত্র সংগঠন। আবার সেগুলো দমনের নামে মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ীভাবে বিশাল সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয় ড্রোন সাম্রাজ্য। 2010 সালে শুরু হয় আরব বসন্ত। গণতন্ত্র সংস্কারের দাবিতে আরব বিশ্বে গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। লিবিয়াতে ন্যাটোর হস্তক্ষেপের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে, কিন্তু দেশটি স্থিতিশীল গণতন্ত্রের রূপ নিতে পারেনি, বরং গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। সিরিয়াতে আন্দোলন দ্রুত প্রক্সি যুদ্ধে রূপ নেয়, যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও আঞ্চলিক শক্তিগুলো নিজ নিজ স্বার্থে পক্ষ নেয়। ফলে সিরিয়া হয়ে ওঠে আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র। সেই সাথে ইসরায়েলকে ক্রমাগত সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে বিস্ফোরা হিসেবে টিকিয়ে রেখেছে। এভাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্রের দখলে।